একাধিকভাবে মামলা করেছে। নওশাদ সিদ্দিকী কি করেছে? নওশাদ সিদ্দিকী এখন কি করছে? এই কথা কম বলো না। নওশাদ সিদ্দিকী এখন কি করছে প্রশ্ন করছে, আপনি তাদের উত্তর দিন। যে এখন পর্যন্ত সুপ্রিম কোর্টে এসআইআর নিয়ে এই অনৈতিক পন্থা অবলম্বন করে এসআইআর এর নামে যে 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 কাণ্ড কারখানা চালাচ্ছে, এটা বন্ধের জন্য, এটাকে আটকানোর জন্য, এটাকে রেকটিফাই করার জন্য এখন পর্যন্ত 4টে মামলা সুপ্রিম কোর্টে হয়ে আছে। সেই 4জন মামলাকারীর মধ্যে নওশাদ সিদ্দিকী একজন আছে। কি বলছে বুঝতে পেরেছেন? আমি দেখছিলাম আমাদের নেতৃত্বরা গতকাল রিসিপ্টটা নিয়ে লড়াই করেছে, রিসিপ্ট দিতে বাধ্য হচ্ছে। আমি শুধু বাসন্তীর জন্য নয়, ভাঙড় থেকে শুরু করে, কাকদ্বীপ থেকে শুরু করে, পুরুলিয়া থেকে শুরু করে, বাঁকুড়া থেকে, ঝাড়গ্রাম থেকে দার্জিলিং পর্যন্ত যারা হেয়ারিং এ যাচ্ছে সেই হেয়ারিং এ রিসিপ্ট দিতে হবে, এই মর্মে আমরা গত পরশু দিনে গিয়ে ওখানে নির্বাচন কমিশনের যারা আছে তাদেরকে বলছি। যারা এখানে পরিযায়ী শ্রমিকের পরিবার এসেছেন তাদেরও আমি জানিয়ে রাখতে চাই, পরিযায়ী শ্রমিকদের স্বার্থে আমরা নির্বাচন কমিশনে গিয়ে বলেছি এরকম ভাবে হয় না, ওরা ফিজিক্যালি এসে পারবে না। 5,000, 10,000, 8,000 টাকা মাইনে তারা আসবে, তখন যাবে, তখন তাদের সব টাকা খরচ হয়ে যাবে। হয় আপনাদের ভার্চুয়ালি করতে হবে, অন্যথায় পরিবারের কেউ উপস্থিত হলে সেটা করতে হবে। আপনাদের জানিয়ে যাই, যারা পরিযায়ী শ্রমিক আছে, আপনার বেসরকারি সংস্থায় কাজ করেন, তাদেরকে আমি জানিয়ে রাখতে চাই, এখানে যারা বাইরের রাজ্যে কাজ করছে তাদের বাইরে থেকে আসতে লাগবে না। পরিবারের অভিভাবক বা অভিভাবিকা কেউ গেলে তারা একটা ফর্ম দেবে, সেই ফর্মটা ফিল আপ করে এবং সাথে যে পেপারস গুলো আছে সেইগুলো জমা দিলে ওই বাইরে থাকলেও তারও হেয়ারিং হয়ে যাবে। সেটাও আমরা চিৎকার করার জন্য হয়েছে। নওশাদ সিদ্দিকীরা কি করছে? কি হলো তোমাদের? বক্তব্য শেষ করে দেবো তাহলে? বক্তব্য শেষ করে দিচ্ছি। বয়স্ক লোকেরা, যারা গর্ভবতী মা, অসুস্থ মা, বার্ধক্য উপনীত হয়েছে, তাদেরকেও যে প্রোগ্রাম করতে হচ্ছিল, নোটিশে হেয়ারিং করতে হচ্ছিল। এই নওশাদ সিদ্দিকীরা কি করেছে যারা বলছে তার খোঁজ নিয়ে দেখুন। এই নওশাদ সিদ্দিকীরা আওয়াজ তুলেছে, যারা বার্ধক্য উপনীত হয়েছে, যারা অসুস্থ, যারা বিশেষভাবে সক্ষম, যারা যে মায়েরা গর্ভবতী তারা আসতে পারবে না, তাদের বাড়িতে গিয়ে হেয়ারিং করতে হবে, তারও ব্যবস্থা করেছে। নওশাদ সিদ্দিকীরা কি করেছে? ওই নাটক করে ক্যাকাছিচি করেনি। তবে আপনাদের বলে যাই, আমার প্রচন্ড সন্দেহ হচ্ছে এই মমতা ব্যানার্জি আপনাদের ডুবিয়ে দিতে পারে। আমার প্রচন্ড সন্দেহ হচ্ছে, কারণ ওয়াকাফ আইন মানবো না, আমি থাকতে ওয়াকাফ আইন বাবলুকে হতে দেব না, আমি থাকতে ওয়াকাফ সম্পত্তিতে হাত দেবো না। যে ভদ্র মহিলা বলেছিলেন, যে রাজ্যের মুখ্যমন্ত্রী বলেছিলেন, সেই মুখ্যমন্ত্রী কিন্তু রাতারাতি ওয়াকাফ আইনকে মেনে নিয়েছিল। তাই এদের মুখ্যমন্ত্রীর ভাইপো তথা ডায়মন্ড হারবারের এমপি অভিষেক ব্যানার্জি বলেছিলেন এসআইআর নিয়ে গন্ডগোল হলে লাখ লাখ লোক নিয়ে গিয়ে এসআইআর অফিস ঘিরাও করে বসে থাকবো, এই নির্বাচন কমিশন ঘিরাও করে বসে থাকবো। কজন গিয়ে ঘিরাও করেছে ভাই? গিয়েছে? আপনাদের বলবো, এদের পাল্লায় যদি পড়ে যান বিপদ হয়ে যাবে, বিপদ হয়ে যাবে। এটা কিন্তু এদের পাল্লায় পড়বেন না। ওয়াকাফটা যেমন আটকে দেবো, আমি আছি, আমি আছি, আমি আছি, তোমার কিচ্ছু হবে না, হাতছাড়া হয়েছে তো। এখন যতটুকু আটকাতে পেরেছে নওশাদ সিদ্দিকীদের মতো গুটি কয়েক মানুষের জন্য। তাই বলবো আপনাদের, এদের পাল্লায় পড়বেন না। আপনার এসআইআরও বিজেপি ইলেকশন কমিশনের হাতে তুলে দেবে এরা, আমার সন্দেহ হচ্ছে। কারণ দুর্নীতি, বাড়ি চোর, কয়লা চোর, গরু চোর, চাকরি চোর, মৃত মানুষের চোখ এরা চুরি করে নিচ্ছে। এই চোরগুলো যা চুরি করেছে, এই চুরির হাত থেকে বাঁচার জন্য, এই চুরির হাত থেকে বাঁচার জন্য এই এসআইআর কে বিজেপির হাতে তুলে দিতে পারে। তাই আপনাকে আমাকে সজাগ সতর্ক থাকতে হবে। আমরা মামলা করেছি, সম্ভবত এই সোমবারে আবার উকিলের সাথে আলোচনা হচ্ছে, উনি এটা কোর্টে আবার চাইতে হয় না, ওটাকে মেনশন না কি বলে করতে হবে, কিন্তু এখন তো স্টে আসেনি। তাহলে আপনি এখন কি করবেন? মাথা ঠান্ডা রাখবেন। দেওয়ালে বলেছি, আজকেও বলেছি, আতঙ্কিত হবেন না। আতঙ্কিত হলে সমস্যার সমাধান হয় না। আতঙ্কিত হবেন না, আপনারা মাথা ঠান্ডা রেখে আপনার যে হেয়ারিং এ ডাক পড়েছে এটা মাথায় রাখবেন। আপনাদেরকে উত্তেজিত করা হচ্ছে, আপনাদেরকে ভয় দেখানো হচ্ছে। আপনাদের জানিয়ে রাখি, তৃণমূল কংগ্রেস কিভাবে আপনাদেরকে গোমরাহ করছে। আমি তো গিয়েছিলাম, আমি গিয়ে প্রশ্ন করেছি, যদি আমার নাম কেটে যায় আমি বুঝবো কি করে?
আমি এইরকম ভাবে প্রশ্ন করেছি। তখন জানতে পারলাম একজন নয় 1,00,000 লোকেরও যদি নাম কাটে প্রত্যেকের বাড়িতে নোটিশ আসবে কি কারণে আপনার নামটা কাটা গেছে। ভালো করে বুঝুন, আপনাকে দুটো চান্স দেবে ওরা বলেছে, আর আমি বলছি 3টে চান্স আপনি পাবেন। একটা হচ্ছে ডিস্ট্রিক্ট লেভেলের অফিসার, ডিস্ট্রিক্টের চান্স, একটা সিও ডিপার্টমেন্টের চান্স, আর একটা নওশাদ সিদ্দিকীর চান্স। ওরা বলছে দুটো চান্স, আমি বলছি 3টে চান্স। কি? একটা হয়তো আপনার নাম কাটা গেছে। প্রথম কথা, আমি ভরসা করি আমার দেশের আইনের উপরে, আমি ভরসা করি আমার দেশের সংবিধানের উপরে। আমার দেশের সংবিধান ডিক্লেয়ার করছে, আমার দেশের সংবিধান ঘোষণা করছে আর্টিকেল 326, সেখানে বলা হচ্ছে আপনি আমি ভারতীয়, 18 বছরের ঊর্ধ্বে আপনার আমার ভোটদানের স্বাধীনতা আছে। অর্থাৎ আর্টিকেল 326 আপনাকে আমাকে ভোটদানের স্বাধীনতা দিয়েছে, এই অধিকার কারণে কেড়ে নেবার ক্ষমতা নাই। তাহলে আমার নাম আসবে, আমি এটা সংবিধানের উপর ভরসা করে বলছি। এরপরেও যদি আমার নাম বাতিল হয় তাহলে আমাকে নোটিশ পাঠাবে, এই কারণে বাতিল হয়েছে। ওই নোটিশের কপিটা নিয়ে আর কি কারণে বাতিল হয়েছে সেই কারণটার উত্তর খুঁজে আমি ডিস্ট্রিক্ট অফিসারের কাছে গিয়ে জমা করতে পারি। ডিস্ট্রিক্ট অফিসার আমার হেয়ারিং করবে, যদি স্যাটিসফাইড হয় তাহলে আমার লিস্টে নাম উঠে যাবে, নাহলে সে হয়তো বাতিল করতে পারে। আবার আমি অপশন পাচ্ছি সিএ অফিসারের কাছে গিয়ে হিয়ারিং করব, তিনি আমার নামটা স্যাটিসফাই আমি তাকে করে দেবো, আমার নামটা উঠে যাবে। তারপরেও আমি বলছি যদি না ওঠে তখন তো কোর্ট আছে, সুপ্রিম কোর্টে গিয়ে আপনি কি করব? মামলা করব। কিন্তু প্রশ্ন এখানে, আমি প্রশ্ন করেছিলাম যে সাহেব আমার নাম, আমি হিয়ারিং এ আসলাম, আমি রিজেক্ট হলাম না সফল হলাম, আমি জানবো কি করে? আমি কবে জানবো? তখন নির্বাচন কমিশনের অফিসাররা কি বললো জানেন? আমরা তো চাইছি সাথে সাথে দিয়ে দেওয়া হোক। আপনি হিয়ারিং এ গেছেন, আপনি অকৃতকার্য হয়েছে ধরে নিলাম, তাহলে সাথে সাথে আপনাকে দিয়ে দেওয়া হোক, তাহলে আপনি সময় পাচ্ছেন ভাই। কি কারণে আপনাকে নাম রিজেক্ট করলো? সেই কারণের উত্তরটা আছে নিশ্চয়ই। আমরা কি অবৈধ নাগরিক নাকি? আমরা কি অবৈধ নাগরিক? কাগজ আমাদের কাছে আছে, কাগজে একটু ভুল ভ্রান্তি আছে, এতটুকুই ভাই। এটা তাহলে ঠিক করে নিয়ে যাবো। আবার ডিস্ট্রিক্ট লেভেলে 7-8 দিনের সময় পাবো, জমা দিয়ে 7-8 দিনের মধ্যে দেবো, কিন্তু দিচ্ছে না। আমি প্রশ্ন করলাম যে আমি রিজেক্ট হয়েছে আমি কবে জানবো? বলছে আমরা তো চাইছি দিনের দিনে দিয়ে দেওয়া হোক। আমরা বারবার ডিস্ট্রিক্টের অফিসারদেরকে বলছি যে আপনারা দ্রুততার সাথে তাদের লিস্ট দিয়ে দিন, কিন্তু এই দেখুন আপনাকে বুঝতে হবে ডিস্ট্রিক্টের অফিসারকে কারা কন্ট্রোল করে? ডিএম অফিসকে কারা কন্ট্রোল করে? বিডিও অফিসকে কারা কন্ট্রোল করে? কেন্দ্র সরকার, ইসিআর না রাজ্য সরকার? তাহলে নোটিশটা ছাড়াটা কে আটকে রেখেছে? একটু জোরে বলুন, কে আটকে রেখেছে? কেন আটকে রেখেছে? আমার বিশাল সন্দেহ হচ্ছে এখানে। 14ই ফেব্রুয়ারি ফাইনাল লিস্ট পাবলিশ হবে, তার হয়তো 3-4 দিন আগে ছেড়ে দিতে বলবে, তখন সবাই হই হই করো। বুঝতে পারছেন না? এখন যদি যারা অলরেডি হিয়ারিং হয়ে গেছে, হয় পাস না হলে ফেল, দুটোর মধ্যে একটা তো হবে। কিন্তু আমি চাই, আমার আশা বিশ্বাস ভরসা পাস হবে। তারপরেও যদি বৈধ লোককে ফেল করিয়েছে, কি বলেছিলাম, মাস্টার মশাই কোশ্চেন পাঠিয়েছে, উত্তর দিয়েছি, মাস্টার মশাই আমার উত্তরকে যদি 0 করে দেয় মাস্টার মশাইয়ের বিরুদ্ধে আমি কোর্টে যাব, তাই তো? আজকেও বলছি মাস্টার মশাই যদি আমার সাথে টেন্ডিমেন্ডি করে, আমার মুখ দেখে যদি মাস্টার মশাই পছন্দ নাও হতে পারে, আমার রেজাল্ট যদি কেটে দেয়, মাস্টার মশাইকে কিন্তু ছেড়ে কথা বলবো না আইনের মাধ্যমে। জানবো তবে, জানতে তো হবে। খসড়া লিস্ট পাবলিশ হয়েছে, আমার নাম কাটা যায়নি, কাটা গেলে আবার অপশন ছিল ঢুকে যাবার। তাহলে এখন জানাবে কি? অফিসাররা। ওই অফিসারগুলোকে কন্ট্রোল করে স্টেট গভর্নমেন্ট। বুঝতে পারছেন কি বলছি? ওই জন্য আমার মনে হয় ও এখন চুপচাপ রেখে দিয়েছে, চাই 5 জন হোক আর 50 জন হোক আর 5000 লোক হোক না কেন, তারা হয়তো 11th আওয়ারে জানাবে তোমার নামটা কাটা গেছে। তখন কি করবে? মানে সাপ হয়ে কামড়াচ্ছে, ওজা হয়ে যাচ্ছে, কি বুঝতে পেরেছেন? তখন আপনাকে যা টায়ার জ্বালা, যা রাস্তা অবরোধ কর, এরকম করবে তো, যা বিডিও অফিসে ভাঙচুর কর। আমি অনুরোধ করছি, প্রোটেস্ট করতে হবে আপনাদের। আন্দোলন ছাড়া আপনাকে সহজে জায়গা দেবে না। আন্দোলন করতে হবে, প্রয়োজনে বিডিও অফিস ঘিরে রাখতে হবে, বিডিও অফিসের অফিসারদেরকে টাইম টু টাইম খাবারের ব্যবস্থা করে দিতে হবে, পানীয় জলের ব্যবস্থা করে দেবো,
টয়লেটে যাবে রাস্তা দেখিয়ে দেবো, কিন্তু অফিস থেকে ব্যাকআপ অফিসারগুলোকে বার হতে দেবো না আমরা। হিংসার পথ অবলম্বন করে নয়, অহিংসা। আপনাকে যদি বলে যে বিডিও অফিসের দরজাটা ভেঙে দে, ওই দরজাটা তৈরি করতে আপনার আমার ট্যাক্সের টাকা খরচ হয়েছে, এটা মোদিজি মমতা দিদির টাকা না। আবার যদি আমি দরজা ভেঙে দিই, আবার যখন নতুন করে তৈরি করতে হবে দরজা, আপনার আমার ট্যাক্সের টাকা থেকেই তৈরি হবে। ওটা বিডিও অফিসটা আমার আপনার সম্পত্তি, রাষ্ট্রের সম্পত্তি, মানে আপনার আমার সম্পত্তি। ওই ভুল কাজ আমরা করব না, কোন হিংসার পথ অবলম্বন করব না। প্রয়োজনে প্রতিবাদ করতে হবে, প্রয়োজনে কি আমরা শান্তিপূর্ণ অবস্থান বিক্ষোভ করবো, অফিসারদেরকে বার হতে দেবো না। প্রস্তুত আছেন তো নাকি? প্রস্তুত আছেন তো নাকি? কেউ যদি হিংসার পথ অবলম্বন করতে পারে তার ফাঁদে আমরা পা দেব না। এনআরসির সময় কি হয়েছিল খেয়াল আছে? সিএর সময় বলেছিল দেশ থেকে তাড়িয়ে দেবে, আপনি আমি রাস্তায় নেমে প্রতিবাদ করলাম, আর আমিও প্রতিবাদ করেছিলাম, কিন্তু কি বলেছিলাম? মোদিজি কেন তার 14 গোষ্ঠীর ক্ষমতা নেই কোনো একটা ভারতীয়কে দেশ থেকে তাড়াবার। পেরেছে তাড়াতে? আমার করার মামলা কিন্তু সুপ্রিম কোর্টে আছে, মাথায় রাখবেন। সেই নওশাদ সিদ্দিকী আমি আজকেও আমি বলছি কারো অধিকার নেই কোনো বৈধ ভোটকে অবৈধ করার। যদি অন্যায় পন্থা অবলম্বন করে অবৈধ ঘোষণা করে, নওশাদ সিদ্দিকী আছে আপনার জন্য সুপ্রিম কোর্টে আইনি লড়াই করবে, আর আমরা মাঠে ময়দানে গণতান্ত্রিক প্রক্রিয়ায় লড়াই করব। বন্ধুগণ, তাহলে বুঝতে পারছেন